আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সামনে যে টপিকস নিয়ে আমি হাজির হয়েছি সেটার নাম পার্ট অফ স্পিচ। অর্থাৎ পার্ট অফ স্পিচ তো বটেই, পার্ট অফ স্পিচ অন্যান্য শব্দগুলো যে পার্ট অফ স্পিচ হিসাবে ব্যবহার করা হয় সেটাই মূলত আজকে আমাদের আলোচনা বিষয়। তো আমরা মনে হয় জানি কোনো ইংলিশ গ্রামার যদি আমরা জানতেই চাই তাহলে তার ফাউন্ডেশনটাই জানতে হয়। আর এই ফাউন্ডেশনটা যার উপর ভিত্তি করে গড়ে ওঠে তার নামই পার্ট অফ স্পিচ। তো বন্ধুরা, পার্ট অফ স্পিচ যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে যখন আমরা আপার লেভেলে যাব অথবা অ্যাডভান্স স্টুডেন্ট হিসাবে যখন আমরা পড়তে যাব তখন কিন্তু আমাদের সমস্যা হবে। যার ফলে আমরা অনেক দিন যাবৎ পার্ট অফ স্পিচের উপরেই এমফাসাইজ করেছি যেন আমার স্টুডেন্টরা পার্ট অফ স্পিচ থেকে অনেক কিছু উপকৃত হয়। তো বন্ধুরা, আজকে আমরা পার্ট অফ স্পিচ দেখাবো। আসলে পার্ট অফ স্পিচ চেনার উপায় কী, অর্থাৎ একটি পার্ট অফ স্পিচকে আমরা কীভাবে রেকগনাইজ করব তারই অংশ হিসাবে অন্যান্য শব্দ যে নাউন হয়, অন্যান্য শব্দগুলো কীভাবে নাউন হয়, অর্থাৎ অন্যান্য পার্ট অফ স্পিচগুলো কীভাবে নাউন হয় সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আরেকটি বিষয় আমরা আলোচনা করব, সেটা আমরা জানি পার্ট অফ স্পিচ প্রধানত দুই প্রকার, একটা প্রাইমারি পার্ট অফ স্পিচ, একটা সেকেন্ডারি। তো প্রাইমারি পার্ট অফ স্পিচের যে চারটি থাকে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এদেরকে চেনার জন্য তিনটি উপায় থাকে। আমি একজন যদি স্টুডেন্ট হতেই চাই, ভালো স্টুডেন্ট, তাহলে কিন্তু আমাকে প্রাইমারি পার্ট অফ স্পিচ যদি জানতে চাই তাহলে তিনটা দিকে খেয়াল রাখতে হবে। এক, অবশ্যই তাকে জানতে হবে পার্ট অফ স্পিচের অর্থাৎ প্রাইমারি পার্ট অফ স্পিচের অ্যাফিক্সগুলো অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্স। তারপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অবস্থান বা পজিশন। তো এই পজিশন নিয়েই মূলত আজকে আমাদের আলোচনা বিষয়। আর পজিশন আমরা যদি না জানি তাহলে কিন্তু পার্ট অফ স্পিচ আমরা জানবো না। তারপরে মিনিং তো বটেই। তো প্রাইমারি পার্ট অফ স্পিচের তাহলে কয়টা চেনার উপায়? তিনটি, একটা সাফিক্স, পজিশন আর মিনিং। আর সেকেন্ডারি যখন আমরা চলে যাব অর্থাৎ আর যে চারটা আছে যেমন প্রোনাউন, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এদের সাফিক্স থাকে না বা অ্যাফিক্সেশন থাকে না, থাকে শুধুমাত্র মিনিং অ্যান্ড পজিশন। বন্ধুরা, এখন আর আমরা কথা বাড়াবো না, আমরা এখন আজকে যাব অন্য পার্ট অফ স্পিচগুলো আর যে নাউন হিসাবেই ব্যবহার করা যায় আর সেটাই আমরা দেখব। কারণ আমরা মনে হয় জানি পার্ট অফ স্পিচের শক্তিশালী যে 11গুলো সেটার মধ্যে সবচাইতে যেটাকে বেশি আমরা ধরব সেটা অবস্থান বা পজিশন। আজকে আমরা দেখব অন্য পার্ট অফ স্পিচগুলো কীভাবে নাউন হিসাবে বাক্যে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, তার আগে একটি কথা না বললেই কিন্তু নয়। তো পার্ট অফ স্পিচের এই যে নাউন, এই নাউন কিন্তু প্রধানত 6টা জায়গায় অবস্থান করে। এই 6টা জায়গায় যদি আমরা চিনি তাহলে ওই 6টা জায়গায় যে কোনো পার্ট অফ স্পিচ যদি অবস্থান করে তাহলে সেগুলো সবই নাউন হয়ে যাবে। তো কোথায় কোথায় বসে, প্রিভিয়াস যে আমরা ভিডিওটা আপলোড করেছি সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি। ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন বসে, 2 ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসে, 3 আমরা প্রিপজিশনের অবজেক্ট হিসাবে নাউন বসে, আমরা 4 নম্বরে দেখেছি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে। তারপরে একটা জিনিস খুব এমফাসিস করা হয়েছিল, খুবই গুরুত্ব হিসাবে আমরা দেখেছিলাম, সেটা ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেই শব্দটা নাউন হবে। তারপরে থাকতে পারে ফুল স্টপ বা ভার্ব অথবা প্রিপজিশন। আরেকটি জায়গা আমাদের নাউন বসে, অ্যাপোজিশন হিসাবে নাউন বসে। এই 6টা জায়গা যদি আমরা জানি, এই 6টা জায়গায় যে কোনো পার্ট অফ স্পিচে বসুক না কেন সেগুলো সবই নাউনে রূপান্তর হবে। তো বন্ধুরা, এই তো আমাদের অবস্থান। তো এখন আমরা বোর্ডে যাব। তো বোর্ডে যাওয়ার আগেই আমি যে লেকচারটা বা ভূমিকাটা যেটা টেনেছি আগেই আমরা কিন্তু দেখব পার্ট অফ স্পিচের চেনার উপায়। অ্যাফিক্স দেখে তারপরে পজিশন জেনে এবং মিনিং জেনে। এটা কিন্তু শুধুমাত্র 4টি পার্ট অফ স্পিচের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নাউন, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের ক্ষেত্রে। আর অন্যান্য যে 4টি পার্ট অফ স্পিচ আছে তাদের অ্যাফিক্স বা সাফিক্স, আমরা জানি সাফিক্স ও প্রিফিক্সের যোগফলকে অ্যাফিক্স বলে, ওদের থাকে না। তো বন্ধুরা, এখন আমরা যাব নাউনের অবস্থান। আমরা নাউনের অবস্থানকে বলেছি ভার্বের সাবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে, ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে। আমরা জানি কমপ্লিমেন্ট কাকে বলে। একটি শব্দ দ্বারা একটা সেন্টেন্স পূর্ণ হলো বা
কিছু শব্দ দ্বারা একটি শব্দ পূর্ণ হলো, কিন্তু আরও কিছু আকাঙ্ক্ষা থেকে যায়। যেমন উই মেড হিম, যদি বলি আমরা তাকে তৈরি করেছিলাম, কী যেন বলার থাকে। যদি বলি উই মেড হিম ক্যাপ্টেন লাস্ট ইয়ার, উই মেড হিম ক্যাপ্টেন, এই ক্যাপ্টেনটাই মূলত কমপ্লিমেন্ট। আমরা এখানে যেহেতু প্রিভিয়াসে অর্থাৎ পূর্বে আমরা ভিডিও আপলোড করেছি উদাহরণ সহ, তা আজকে আমরা সেখানে যেতে চাচ্ছি না। প্রিপজিশনের অবজেক্ট হিসাবে অর্থাৎ প্রিপজিশনের পরে কোনো শব্দ থাকলে সেটা নাউন হবে। আর ডিটারমিনার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তো ডিটারমিনার এর পরেই নাউন বসে, তারপরে ভার্ব বসতে পারে, প্রিপজিশন, ফুল স্টপ, এই তিনটার যে কোনো একটা। অ্যাপোজিশন হিসাবেও আমরা জানি নাউন বসে। অ্যাপোজিশন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা পরবর্তী পর্যায়ে করব। তারপরে আমরা একটু ভূমিকা হিসেবে বলি, কোনো নাউন অথবা কোনো নাউন ফ্রেজ যদি একটি নাউন বা নাউন ফ্রেজের পরে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাকে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ বলে। তো আমরা এখন যাব আমাদের মূল আলোচনায়। তো বন্ধুরা, কোনো বাক্যে যদি অ্যাডজেক্টিভ নাউনের জায়গায় অবস্থান করে তাহলে সেটা নাউন হয়ে যাবে। এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি অ্যান অ্যাডজেক্টিভ ইউজড অ্যাজ এ নাউন, একটা অ্যাডজেক্টিভ নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা জানি এখানে উদাহরণে যাই, দি ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি, ধার্মিকেরা সব সময় সুখী। এই শব্দের শেষে ও ইউএস আছে, অর্থাৎ এখানে অ্যাফিক্স আছে, যাকে আমরা সাফিক্সটা বলে ফেলে আমার বিশ্বাস স্টুডেন্টরা ভালো মতন বুঝতে পারবে। এখানে সাফিক্স ও ইউএস, আমরা জানি কোনো শব্দের শেষে যদি ওয়েলস থেকেই যায় তাহলে ওই শব্দটা হবে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অবস্থান করছে আর্টিকেলের পরে। আমরা জানি ডিটারমিনারের যে 6টা ধাপ, তার ভিতরে সবার আগে যেটা সেটা আর্টিকেল। আর্টিকেল এবং ভার্বের মাঝখানে ওইএস বসছে, যার ফলে এই শব্দটা কিন্তু এখন আর অ্যাডজেক্টিভ নেই, এটা নাউন হয়ে গেছে। তাছাড়া আমরা আরেকটি ওয়ার্ড জানি, যদি কোনো অ্যাডজেক্টিভ কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে বসে তাহলে তার আগে যদি দি থাকে তাহলে সেটা বহুবচন হয়ে যায়, আর আমরা জানি সব বহুবচনগুলোই নাউন। তো আমরা দ্বিতীয় উদাহরণে যাব, উই শুড হেল্প দ্য নিডি, আমাদের উচিত দারিদ্রদের সাহায্য করা, অর্থাৎ যারা অভাবগ্রস্ত নিডি। এখানে একই রকম উদাহরণ আমরা দেখলাম, একটা ডিটারমিনার অথবা স্টুডেন্ট হিসেবে আমরা বলতে পারি আর্টিকেল, আর্টিকেলের পরে বসছে নিডি, তারপরে ফুল স্টপ, এই যে ফুল স্টপ। তো নিডি এই শব্দটা কিন্তু আমাদের এই বাক্যে ব্যবহার হিসাবে নাউন। তো এখন প্রশ্ন, অ্যাডজেক্টিভ কাকে বলে? আমরা কিন্তু আগেই জানি, নাউন বা প্রোনাউন সম্পর্কে যে শব্দটি অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ নাউনের দোষ, গুণ, সংখ্যা এবং অবস্থান নির্ণয় করে, তার নামই মূলত অ্যাডজেক্টিভ। আর এখানে আমরা দেখলাম পজিশন অনুসারে ভার্চুয়াস, নিডি, এরা সবাই এই বাক্যে নাউন। বন্ধুরা, আমরা এখন তোমাদের সাথে যাব একটি ভার্ব কীভাবে বাক্যে নাউন হিসাবে বসে বা নাউন হয়। তো আমরা বলি আগে ফার্স্টে ভার্ব কি। আমরা জানি যে শব্দ দ্বারা কোনো কিছু হওয়া বোঝায় শর্টকাট, বা আছে বোঝায়, অথবা অবস্থান বোঝায়। আমরা বলি ভার্ব ইজ কল অ্যাকশন ওয়ার্ড, সেইং ওয়াট, ডুইং ওয়াট, অর্থাৎ যা দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটার নামই মূলত ভার্ব। তো আমরা এখন উদাহরণ দেখি ভার্বগুলো কীভাবে নাউন হয়। আমরা ফার্স্ট উদাহরণে দেখছি, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই বিশ্বের নিয়ম এই বাক্য অনুসারে, এটাই বিশ্বের চালচলন, অর্থাৎ বিশ্বের এইটাই এখনকার নীতি রীতি। তো এই যে গো, এই গোটা আমরা যদি সাধারণভাবে দেখি তাহলে গো যদি বলে আই উইল গো টু কলেজ টুমোরো, আগামীকাল আমি কলেজে যাব, সাধারণত গোটা তো ভার্বই, কিন্তু এই বাক্যে ডিটারমিনার এবং প্রিপজিশনের মাঝখানে, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে বসছে। এই যে এখানে প্রিপজিশন, আর এই পাশে আর্টিকেল বা ডিটারমিনার, মাঝখানে যে শব্দটা আমরা জানি সেই শব্দটা হবে নাউন। তো বন্ধুরা, আরেকটি উদাহরণে যাই। আরেকটি উদাহরণ, হি ওয়ান্টস হেল্প, আর সে সাহায্য চায়। এই যে এখানে চাওয়া একটা ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আমরা জানি ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসে, অর্থাৎ
ভার ট্রানজিটিভ প্লাস নাউন, এখানে হেল্পটা আর সাহায্য করা হবে না, এখানে সাহায্য অর্থে এটাও নাউন। তো বন্ধুরা এখন আমরা যাব অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্বের সংজ্ঞা নাউন এবং প্রোনাউন বাদে যে কোনো পার্ট অফ স্পিচকে যেটা মডিফাই করে, অতিরিক্ত অর্থ দেয়, তার নামই হচ্ছে অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব সম্পর্কে অনেক বিস্তারিত কথা ইতিপূর্বেই বলেছি, এখন আর বলতে চাচ্ছি না। তো অ্যাডভার্ব দ্বারা কী কী বোঝায় আমরা জানি বন্ধুরা। অ্যাডভার্ব যদি আমরা চিনি বা চিনতেই চাই, তিনটা জিনিস চিনতে হবে। অ্যাডভার্ব দ্বারা টাইম অর্থাৎ সময় নির্দেশ করবে, অ্যাডভার্ব দ্বারা স্থান নির্দেশ করবে, আর অ্যাডভার্ব দ্বারা ম্যানার অর্থাৎ হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটার নাম হবে মূলত অ্যাডভার্ব। এখন দেখি এই অ্যাডভার্বগুলো, একটি অ্যাডভার্ব কীভাবে বাক্যের মধ্যে নাউন হয়। যেমন উই শুড টেক রেস্ট ফর এ হোয়াইল। আচ্ছা বন্ধুরা, এই যে হোয়াইল, এসব আমরা কিছু সময়ের জন্য, এটা কিন্তু আমাদেরকে টাইম নির্দেশ করেছে। আগেই বলেছি তিনটা জিনিস, টাইম, প্লেস এবং ম্যানার বোঝালে পরে সেটা হবে আমাদের অ্যাডভার্ব। কিন্তু এই পাশে কি আছে, আমাদের উচিত চলো আমরা বা আমাদের উচিত কিছু সময়ের জন্য রেস্ট বা অবসর নেওয়া। এখানে আমরা যদি দেখি আর্টিকেল এর পরেই যে শব্দটা বসে, অর্থাৎ ডিটারমিনারের পরেই একটা শব্দ বসছে, তারপরে ফুল স্টপ, অর্থাৎ এটা আমাদের এই বাক্যে ব্যবহার অনুসারে, পজিশন অনুসারে এটা আমাদের নাউন। বন্ধুরা আরেকটি উদাহরণ আমরা যাব কীভাবে একটি অ্যাডভার্ব বাক্যের মধ্যে নাউন হয়ে যায়। যেমন এখানে ব্লিজিংস কাম ফ্রম অ্যাবাভ, উপর থেকে অর্থাৎ স্বর্গের থেকে আশীর্বাদ চলে আসে। এটা যদি আমরা দেখি, এই যে এই শব্দটা অ্যাবাভ শব্দটার আগে, অ্যাবাভ বলতে উপরে, আগেই বলেছি স্থান বোঝাচ্ছে, আর স্থান যদি নির্ণয় করে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। কিন্তু এখানে আমরা জানি প্রিপোজিশনের পরে, অর্থাৎ প্রিপোজিশনের পরে একটি শব্দ আছে, অর্থাৎ শব্দটা হবে নাউন। আমরা এই যেখানে দেখছি প্রিপোজিশনের পরেই নাউন বসে। তো বন্ধুরা এখন আমরা যাব আলোচনার 4 নম্বর স্টেপে, অর্থাৎ একটা প্রিপোজিশন কীভাবে একটি বাক্যে নাউন হিসাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে। তো বন্ধুরা আমরা যদি প্রিপোজিশনের দিকে তাকাই বা প্রিপোজিশন সম্পর্কে জানতে চাই, আমরা জানি প্রিপোজিশন এমন একটি শব্দ যে শব্দটি নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে ওই বাক্যের অন্যান্য শব্দের সাথে একটা সংযোগ স্থাপন করে, অর্থাৎ রিলেশন হিসাবে কাজ করে, তার নামই প্রিপোজিশন। তো বন্ধুরা প্রিপোজিশন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা হয়তো পরবর্তী পর্যায়ে লেকচারগুলোতে বলবো। আজকে আমরা দেখব একটি বাক্যে কীভাবে প্রিপোজিশন নাউন হয়ে যায়। তো বন্ধুরা আমরা জানি এখানে ইনস অ্যান্ড আউট, আমরা যদি শর্ট করে লিখি তাহলে আমরা একটা ইন প্রিপোজিশন পাই আর একটা আউট। এদেরকে বহু বচনে ইনস অ্যান্ড আউট করা হয়েছে, তারপরে একটা কনজাংশন হিসাবে অ্যান্ড। তাহলে এই বাক্যে আমরা জানি আই নো হার ইনস অ্যান্ড আউট, আমি মেয়েটির সব মানে খুঁটিনাটি সবই জানি, ইনস অ্যান্ড আউট। এখানে ইনস অ্যান্ড আউট হারের পরে বসছে। আমরা জানি হার একটা ডিটারমিনার যতগুলো আছে তার মধ্যে একটা আছে পজিটিভ ডিটারমিনার, অর্থাৎ অধিকারবাচক, যেমন আমার, তোমার, তার, এখানে তার হিসাবে ব্যবহার করছে। তারপরে কোনো অধিকার বোঝালি আমরা ডিটারমিনারের পরে একটি শব্দ, যদিও এখানে কনজাংশন দ্বারা দুটো শব্দকে বোঝানো হয়েছে, দুটো শব্দকে কিন্তু এখানে নাউন। বন্ধুরা আরেকটি উদাহরণে যাব প্রিপোজিশনের ক্ষেত্রে। দেয়ার আর আপস অ্যান্ড ডাউনস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে উত্থান পতন আছে। এখানে আপ এবং ডাউন, যদি শুধু আপ এবং ডাউন বলি অবশ্যই দুটি প্রিপোজিশন, কিন্তু এই বাক্যে এস যোগ করা হয়েছে, বহুবচন, ডাউনের সাথেও এস, তার মানে এরা প্রিপোজিশন নেই, এরা বহুবচন হওয়ার জন্য এরা সব নাউন হয়ে গেছে। শুধু তাই নয়, কোনো বাক্যে যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু হয়, ইন্ট্রোডাক্টরি দেয়ার, তাহলে সাবজেক্টটা পড়ে যায়, আর সাবজেক্ট যদি পড়ে যায় আমরা জানি সাবজেক্ট হিসাবে নাউন বসে, সাবজেক্ট হিসাবে ভার্বের সাবজেক্ট হিসাবে। এখানে ইন্ট্রোডাক্টরি হওয়ার পরে সাবজেক্টটা ভার্বের পড়ে গেছে, আপস অ্যান্ড ডাউন। এখানে আপস এবং ডাউন অবশ্যই এই বাক্যে নাউন। বন্ধুরা আমরা নাউন লিখব, যদি এখানে কনজাংশন দ্বারা দুটোকেই আপস এবং নাউন এবং
ডাউন টু নাউন। আমরা যাব কনজাংশন। তো কনজাংশনও একটি বাক্যে নাউন হতে পারে যদি নাউনের জায়গায় অবস্থান করে। তো এখানে দেখ আমরা যে দুটো উদাহরণ দিচ্ছি, ফার্স্ট উদাহরণ বাট মি নো বাট, আমার কাছে কোনো কিন্তুই কিন্তু নয়, অর্থাৎ কিন্তু করো না। তো এই যে এখানে নো, আবার কিন্তু ফার্স্টেই বলবো কোনো স্টুডেন্টকে যদি ইংলিশের বস হতে চায়, অর্থাৎ গ্রামার যদি তাকে সুন্দরভাবে জানতেই হয়, তাহলে তাকে ডিটারমিনারটা সব চাইতে বেশি জানতে হবে। নো একটা ডিটারমিনার, নোর পরেই একটি শব্দ বসছে, অর্থাৎ এই শব্দটা আমাদের নাউন। তো বন্ধুরা আরেকটি কথা কিন্তু বলবো, এই যে নাউনের সুন্দর একটা বৈশিষ্ট্য এস, তো এখানে এই পার্ট আর কনজাংশন কিন্তু নেই, হয়ে গেছে এখানে আমাদের নাউন। তো আরেকটি উদাহরণ যাই, দ্য থিপ কেম ইন দ্য স্টিল অফ নাইট, চোরটা এসেছিল আর রাতের গভীরতায়, অর্থাৎ বেশি রাতে। এই যে টিল, আনটিল, স্টিল, এই শব্দগুলো কিন্তু আমরা জানি এই শব্দগুলো কনজাংশন, কিন্তু এই বাক্যে কি কনজাংশন? অবশ্যই নয়। কেন নয়? এখানে আর্টিকেল বা ডিটারমিনার দি এবং পরে অফ, এদের মাঝে যে শব্দটা বসছে সেটা নাউন। অর্থাৎ এখানে আমরা যদি টিল বা আনটিল অথবা স্টিল যাই ব্যবহার করি না কেন, এটা এখানে অবশ্যই নাউন। বন্ধুরা এখন যাব আমাদের আরেকটি উদাহরণে। ও মাই গড, আরেকটি কথা না বললেই নয়, কনজাংশন কাকে বলে? কনজাংশন হচ্ছে সেই শব্দ যে শব্দ দুইটি শব্দকে সংযুক্ত করে, অথবা দুইটি শব্দগুচ্ছকে সংযুক্ত করে, অথবা দুইটি ক্লজকে সংযুক্ত করে, তার নাম কনজাংশন। তো এখানে কিন্তু কনজাংশনও দেখলাম নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা আমরা যাব পরবর্তী ধাপে, ইনফিনিটিভ। একদম সিম্পলভাবে আমরা বলতে পারি কোনো ভার্বের বেস ফর্মের আগে যদি টু বসে তাকে ইনফিনিটিভ বলে, অর্থাৎ টু সহ ভার্বের বেস ফর্ম অনেকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি। এখানে যেমন টু সুইম, এখানে টু সুইমটা ইনফিনিটিভ। আর ইনফিনিটিভের মধ্যে দুইটি শক্তি থাকে, একটা ভার্বের শক্তি, একটা নাউনের শক্তি। তো এই ইনফিনিটিভ আমরা জানি নাউনের যেহেতু শক্তি আছে, নাউনের জায়গায় ইনফিনিটিভ সাধারণত অবস্থান করে এখানে ভার্বের আগে, আর ভার্বের আগে যদি থাকে অবশ্যই সেটা সাবজেক্ট, তো এখানে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা আরেকটি জায়গায় আমরা যাব পরবর্তী ধাপে, জেরান্ট। এখন প্রশ্ন, জেরান্ট কাকে বলে? জেরান্ট হচ্ছে সেই শব্দ যে শব্দর শেষে ভার্বের সাথে আইনজি যোগ হবে, একই সাথে ভার্বেরও কাজ করবে, নাউনেরও কাজ করবে, তাকে আমরা জানি জেরান্ট। এখানে দেখি সুইমিং, ভার্বের সাথে আইনজি যোগ, যে ভার্বটা এখানে বেস ফর্ম ছিল সুইম, তার সাথে যোগ হয়েছে আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং অবস্থান করছে নাউনের জায়গায়, এইটাই মূলত আমাদের জেরান্ট। তো এই যে জেরান্টটা এখানে নাউন হিসাবে কাজ করছে। বন্ধুরা এখন যাই ফ্রেজ। আমরা কিন্তু আগেই বলার চেষ্টা করেছি, যদি আমি নাউন না পারি, নাউন ফ্রেজ চিনব না, নাউনের অবস্থান যদি আমি না জানি, নাউন ফ্রেজও আইডেন্টিফাই করতে পারবো না। তো বন্ধুরা ফ্রেজ কাকে বলে? যে শব্দগুচ্ছের মধ্যে সাবজেক্ট এবং প্রনাইড ভার্ব একই সাথে থাকে না, একই সাথে থাকে না, হয়তো সাবজেক্ট আছে প্রনাইড ভার্ব নেই, অথবা প্রনাইড ভার্ব আছে সাবজেক্ট নেই, তখন সেই শব্দগুচ্ছকে বলা হয় ফ্রেজ। আর এক একটা ফ্রেজ এক একটা বাক্যের মধ্যে এক একটা পার্ট অফ স্পিচ মতন কাজ করে। তো এখানে রহিম ইজ ব্ল্যাক শিপ, এই যে ব্ল্যাক শিপ অফ হিজ ফ্যামিলি, রহিম তার পরিবারের কুলাঙ্গার, এই যে এ ব্ল্যাক শিপ, এ ব্ল্যাক শিপ, এখানে কিন্তু নাউন ফ্রেজ হিসাবে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা আমরা যাব আমাদের আলোচনার শেষ ধাপে, এ ক্লজ ইউজেস অ্যাজ এ নাউন। তো আমরা জানি ক্লজ কাকে বলে? যে শব্দগুচ্ছের মধ্যে সাবজেক্ট থাকে এবং প্রনাইড ভার্ব থাকে তাকে ক্লজ বলে। যেমন এখানে সাবজেক্ট আমাদের আনিকা, আর এখানে ভার্ব প্রনাইড ভার্ব লিপস, এখানে প্রনাইড ভার্ব। তো বন্ধুরা এই যে এখানে ভার্বের পরে ট্রানজিটিভ ভার্বের পরে আমরা জানি নাউন বসে, তো এই ফ্রেজটা নাউনের জায়গায় অবস্থান করছে, যার ফলে এটা নাউন ফ্রেজ। আমাদের যে আজকের লেসন
নাউন হিসাবে অন্যান্য পার্ট অফ স্পিচের অবস্থান, কিন্তু এখানে আমরা অন্যান্য পার্ট অফ স্পিচের সাথে আমরা অতিরিক্ত হিসাবে ইনফিনিটিভ, জিরান্ট এবং ফ্রেজ এবং সবার শেষে একটা ক্লোজ দেখানোর চেষ্টা করছি যেন আমার স্টুডেন্টরা বুঝতে পারে নাউনের অবস্থান কত বেশি গুরুত্বপূর্ণ। আসলে এগুলো কিন্তু যদি অ্যাডমিশন টেস্টে আসে, এখানে কিন্তু আমরা ভুল করে আবার বলবো না টু সুইম নাউন, সুইমিং নাউন। আসলে এগুলো ফার্স্টেরটা ইনফিনিটিভ, তারপরেরটা জিরান্ট, তারপরে নাউন ফ্রেজ, তারপরটা নাউন ক্লজ। তো এটা আমাদের আলোচনার শেষ প্রান্তে এলাম। তো আমার বিশ্বাস আমরা যদি ভালোভাবে গ্রামার জানতেই চাই তাহলে কিন্তু নাউনের অবস্থান জানতে হবে। আর অনেকে আমরা নাউনকে অবহেলা করি, পসা শামুকেও কিন্তু পা কাটে, মনে রাখবো। আমরা যদি অ্যাডমিশন টেস্টে বা কোনো কম্পিটিটিভ এক্সামে উত্তীর্ণ হতেই চাই, নাউনের অবস্থান সহ তার মিনিং এবং সাফিক্স জানতেই হবে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেব। আর একটি কথা না বললেই নয়, আমরা আসলে আমার এই চ্যানেলটা একদমই নতুন, যার ফলে ভিউয়ার সংখ্যা কম। আসলে সবসময় কিন্তু ভিউয়ার বা সাবস্ক্রাইবার দেখেই যে আমাদের ভিডিওটা দেখতে হয় এমনটি নয়। আমার বিশ্বাস আমার এই ভিডিওটা যদি কেউ ফার্স্ট লাস্ট কোনো ভিউয়ার দেখে অথবা কোনো শিক্ষার্থী দেখে, তার অবশ্যই উপকার হয়েছেই। কারণ আমরা আসলে চাই যে কিছু জানে যারা, তাদেরকে আরও কিছু দিতে। আমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবো এবং পরবর্তী পর্যায়ে সাবস্ক্রাইব হওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকে, সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।